জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রুল জারি করেন। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। গণভোট প্রশ্নবিদ্ধ হলে সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। রিপোর্ট করছেন হাসান জাবেদ। গেল বছরের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। একই বছরের 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গেজেট আকারে প্রকাশ করে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটের বিধান প্রণয়নে 2025 সালের 13 নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়। সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী রিট করেন। শুনানি শেষে রুল জারি করে হাইকোর্ট। জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার অধ্যাদেশ আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে, তা আমরা সেই ভুলে করব না। রিট দুটিকে ফরমাইশে উল্লেখ করে জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কারকে সংসদে না নিয়ে আদালতের মাধ্যমে সমাধান করতে চাচ্ছেন, যা দ্বিচারিতা বলেও মনে করেন তিনি। এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোরাল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিশেষ করে হাইকোর্টের 102 অনুচ্ছেদ রাখাই হয়েছে সরকার বা সংসদের যে কোনো আইনকে পরীক্ষা করা, এবং সুপ্রিম কোর্টকে চলতে দিতে হবে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, নাহলে গণতন্ত্র সংস্কার কোনোটাই টিকবে না। রিটকারীদের আইনজীবী আরও বলেন, সংবিধানে গণভোটের বিধান নেই, এ ধরনের অধ্যাদেশ জারি করার আইনগত অধিকারও নেই রাষ্ট্রপতির। ভবিষ্যৎ সংসদকে কোনো কিছু বেঁধে দিতে পারেন না রাষ্ট্রপতি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের কথা তুলে ধরে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন তারেক রহমান। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বাহিনী প্রধান। কোস্টগার্ডের উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন। চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে গেল 4 দিনে 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যে কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, গালফ এয়ার, ফ্লাই দুবাই, কুয়েত এয়ার ও জাজিরা এয়ারলাইন্স। বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত একাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা ও দুবাই রুট ছাড়া অন্যান্য গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সব ধরনের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার। এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছে তার কাছে। নাহিদ, কাতার সরকার ভিসার মেয়াদ 1 মাস বাড়ানোর বিষয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন?
কাতার সরকার তো ভিসার মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে, অনেকটাই স্বস্তি বলা যায়। তবে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বাংলাদেশ বিমান আগামী 5ই মার্চ পর্যন্ত 6টি রুটে তারা বিমান চলাচল বন্ধ রেখেছে। তার মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েতগামী যেসব রুট রয়েছে সেসব রুটে আগামী 5ই মার্চ পর্যন্ত বাংলাদেশ বিমান তাদের বিমান চলাচল বন্ধ রেখেছে। তবে এই সব কিছু মিলিয়েই মূলত মিশ্র প্রতিক্রিয়া এই নাগরিকদের মধ্যে রয়েছে। যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে এতদিনের যে ভোগান্তি তাদের, এটি হয়তো তারা মেনে নিয়েছে যে বিশ্ব যে পরিস্থিতি চলছে, একটি যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তারা বলছেন যে দ্রুত বেরিয়ে এসে যেন তাদের যে শান্ত পরিবেশ সেটা যেন নিশ্চিত করা হয়। তারা বলছিলেন যে এই যে সরকারের পক্ষ থেকে তাদের জন্য যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকটাই পাচ্ছেন তারা, তবে কিছুটা ব্যাঘাতও ঘটছে। এমনও দেখা গেছে যে 3বার তাদের ফ্লাইট বাতিল হয়েছে। সেসব বিষয় তারা এই এয়ারপোর্টে এসে তারপর জানতে পেরেছে। তো এসব জানা নেয়ার বিষয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের হটলাইন সেবা চালু রয়েছে, তারা যোগাযোগ করলে সেই নাগরিকদের সেবা তারা নিশ্চিত করবে। তবে অনেকেই সেই সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। কাকলি। দর্শক, আমরা জানছিলাম বিমান চলাচলের খবরাখবর। এবার অন্য প্রসঙ্গ। সম্পূর্ণ শেষ হওয়ার 2 বছর পেরিয়ে গেলেও দেশের বৃহত্তম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু হয়নি। এখন শুধুই লোকসানি প্রকল্প। অত্যাধুনিক যন্ত্রপাতির অনেকগুলোই মেয়াদ শেষ হবার পথে। নির্মাতা জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টার্মিনাল পরিচালনা রাজস্ব ভাগাভাগি সহ নানা জটিলতায় আটকে আছে উদ্বোধন। টার্মিনাল নিয়ে 4,000 কোটি টাকার দুর্নীতির মামলার এখনও সুরাহা হয়নি। নিয়ামুল আজিজ সাদিকের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় টার্মিনাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। বিশ্বের শীর্ষে থাকা সিঙ্গাপুরের চাঙ্গির আদলে 2,30,000 বর্গ কিলোমিটার আয়তনের এই টার্মিনালে 115টি চেক ইন, বহির্গমন বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশনে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আনা হয়েছে আরও 7 বছর আগে। যে 3rd টার্মিনাল ইনশাল্লাহ যদি কাম আপ করে তখন দেখবেন যে আপনার সেখানে আমার যাত্রী সংখ্যা, বিমানের সংখ্যা আরও বেড়ে যাবে। এর জন্য বড় একটা প্রজেক্টের মাধ্যমে আরও কিছু রানওয়ে পরিষ্কার করার জন্য, দ্রুত রানওয়ে ক্লিয়ার করার জন্য আরও কিছু ট্যাক্স ট্রেকও অ্যাড করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, যেটি বাংলাদেশের অন্যতম একটি সাইনবোর্ড, যেটি উদ্বোধন হওয়ার কথা ছিল এবছরেই, কিন্তু নানা ধরনের জটিলতায় সেটি কবে আলোর মুখ দেখবে তা এখনও বোঝা যাচ্ছে না। বাংলাদেশের এই যে 3য় টার্মিনাল, যেখানে রানওয়ে হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু এখানে হচ্ছে না। যে কারণে এটি দিয়ে কতটুকু লাভজনক করা যাবে কিংবা বাংলাদেশ সরকার কতটুকু লাভ করতে পারবে তা নিয়েও কিন্তু সংশয় আছে। 2024 সালে টার্মিনাল চালু হওয়ার কথা থাকলেও নির্মাতা জাপানি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি না হওয়া, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তও ঝুলে আছে। আধুনিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়ছে। কোনো কোনো যন্ত্রের মেয়াদ পার হয়ে গেলেও পরিচালনা ও ওয়ারেন্টি সনদও গ্রহণ করা হয়নি। তাই এত বড় টার্মিনালের পেছনে প্রতিদিন গচ্চা দিতে হচ্ছে 7 লাখ টাকার মতো। অর্থনীতিকে ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে, তো এইগুলো একটা ইম্প্যাক্ট আছে। তো ওইটার খেসারত দিতে হচ্ছে যদি পিছিয়ে যায়। দ্বিতীয়ত হলো যে ইকুইপমেন্টগুলো যেগুলো লাগানো হয়েছে এগুলোর একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে, ডিফেক্ট লায়াবিলিটিস পিরিয়ড আছে। একে তো কাজের পরিসরের জন্য ম্যান আওয়ারও বেড়ে যায়। যদি আমি কাজটাকে ডিলে করে ফেলি তখন অতিরিক্ত সময়ের জন্য আমাকে খরচ দিতে হয় কন্ট্রাক্টরকে। অনুসন্ধানে নিম্নমানের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। সয়েল টেস্ট, নকশা পরিবর্তন করে 4,000 কোটি টাকার আত্মসাতের বিষয়টিও টার্মিনাল চালুর ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। আমার তো ইনকামটা বন্ধ হয়ে আছে। আমার যেখানে 2024-এর দিকে আমার একটা উদ্বোধন হতো, আজকে 2026-এর মাঝামাঝি চলে আসছি, এখনও আমার এটার উদ্বোধন হয়নি। প্রায় 2 বছরে যে আমার আর্থিক ক্ষতি, তারপরে এটা আমরা একটা লোনের, এটা জাইকা লোনের প্রজেক্ট, আমাকে তো লোনের টাকা পেমেন্ট করতে হবে প্রতি বছর প্রায় 1200 কোটি টাকা, 1000 থেকে 1200 কোটি টাকা পেমেন্ট করতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এই টার্মিনাল খুলে দিতে প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জাপানি প্রতিষ্ঠানের দেনা 500 কোটি টাকা শোধ করে দক্ষ জনবল নিয়োগ না দিলে এই বছরও টার্মিনাল খোলা কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
প্রতীকের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ের শেষে এসব কথা বলেন তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। মানবিক জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনে উত্তাল কুষ্টিয়া। সকালে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জেলা প্রশাসককে কুষ্টিয়ায় বহাল রাখার দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন হাজারো নারী পুরুষ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বক্তারা জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ অবিলম্বে বাতিল করে তাকে কুষ্টিয়াতে বহাল রাখার জোর দাবি তোলেন। কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী ও রাজশাহী থেকে আটক নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া কারাগারে বন্দী নাটোর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা রানা আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে কড়া নিরাপত্তায় ৩ জনকে নাটোর জেলা কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবর্টেক এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে গোপন খবরের ভিত্তিতে র্যাব সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার 2 নং আসামি নুরু মিয়া ও ড্যামরার শারুলিয়া এলাকা থেকে 4 নং আসামি ফালানকে গ্রেফতার করে। পরে দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। এদিকে গতরাতে ময়মনসিংহে সুমন হত্যা মামলার 3 আসামিকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিমান উড্ডয়ন নিষেধাজ্ঞার কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ সহ 6টি রুটে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে 4 দিনে আগমন ও বহির্গমন মিলে বাতিল হয়েছে 182টি আন্তর্জাতিক ফ্লাইট। আজও ঢাকা ও চট্টগ্রামে বাতিল হয়েছে 45টি ফ্লাইট। এদিকে যুদ্ধের কারণে আটকে পড়া নাগরিকদের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া গ্রামের ওমর ফারুক 3 মাসের ছুটি শেষে সৌদি আরবে ফেরার কথা ছিল তার, কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরই যেন তার অস্থায়ী ঠিকানা। গত 28 ফেব্রুয়ারি প্রথমবার দাম্মাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথ থেকেই ফিরে আসে বিমান। দ্বিতীয় দিন উড্ডয়নের 40 মিনিট পর আকাশসীমা জটিলতায় ফিরে আসে রানওয়েতে। আজও তার নির্ধারিত ফ্লাইট বাতিল হয় শেষ মুহূর্তে। যখন থেকে কালকে আমি চলে গেছি তখন আমি ইয়েতে ভর্তিছিলাম, হসপিটালে ভর্তিছিলাম, শরীর জ্বর, অসুস্থ। আজকে আবার জ্বর নিয়ে আবার আসছি আমি এয়ারপোর্টে। আসার পরে দেখতেছি যে দামামের ফ্লাইট ক্যান্সেল, বাতিল করে দিচ্ছে যে আজকেও। এ নিয়ে আমাদের 3 বার হলো। ওমর ফারুকের মতো হাজারো প্রবাসীর একই হাহাকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে গত 4 দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 147টি আন্তর্জাতিক ফ্লাইট, যার 38টি বাতিল হয়েছে মঙ্গলবারই। অন্যদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে 7টি সহ 4 দিনে 35টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আমি সৌদি প্রবাসী, বাস আমার তানজিদ কাতার। আজকে এয়ারপোর্ট আসার পরে দেখতেছি আমার ফ্লাইট বাতিল করা হচ্ছে। এখানে সাথে লোকের সাথে কথা বলতেছি, ও বলতেছে অপেক্ষা করো, দেখো এখানে হেডলাইনে কি দিচ্ছে, মুমকিন হইতেও পারে না হইতেও পারে, তোমরা আসো দেখো, আমাদের আর কোনো করণীয় কিছু নাই। এখন আমারটা ক্যান্সেল আর কি। তো পরবর্তীতে আমি দেখবো আর কি যে ভিতরে কি করা যায় আর কি, যে অন্য বা ফ্লাইট আছে কিনা বা রিয়াদের উদ্দেশ্যে, তাহলে আমি চেঞ্জ করে যাবো আর কি। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে কাতার সরকার। আটকে পড়া নাগরিকদের সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 1 মাস বাড়ানো হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েতগামী যাত্রীরা এখন অনিশ্চয়তায়। কবে স্বাভাবিক হবে আকাশপথ, সেই অপেক্ষায় প্রবাসীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বগুড়া 9 10 মার্চ রাজধানীর
কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা জানিয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, পাইলট প্রকল্পে ধারণার চেয়ে 6 গুণ বেশি কার্ড লাগছে। আর পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, ঈদের আগেই শুরু হবে খাল খনন কর্মসূচি। অন্যদিকে সিটি কর্পোরেশনগুলো অর্থ সংকটে ভুগছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন 3 প্রশাসক। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সচিবালয় কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জানান, বগুড়া 6 আসনে উপনির্বাচনের কারণে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে রাজধানীর কড়াইল বস্তি থেকে। এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। ধীরে ধীরে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় এটি ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয় দপ্তরে বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, শুষ্ক মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে ঈদের আগেই শুরু হবে খাল খনন। এই কর্মসূচি আমরা এই ঈদের আগেই আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করব ইনশাআল্লাহ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ঢাকা উত্তর, দক্ষিণ ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়ররা জানিয়েছেন, অর্থ সংকটে ভুগছে সিটি কর্পোরেশনগুলো, দরকার থোক বরাদ্দ। আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে যে এই সময় যে ইমার্জেন্সি পিরিয়ডে আমরা যে কাজ করব সেই কাজের মতো অবস্থা নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। প্রশাসকরা জানান, গ্রিন ও ক্লিন সিটি করা এবং মশা নিধনকে অগ্রাধিকারে রেখেছে সিটি কর্পোরেশনগুলো। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সচিবালয়ে তিনি এলজিআরডি মন্ত্রীর সাথে দেখা করেন। Both India and Bangladesh have a lot of commonality. We have a large rural population. We both are focused on promoting local governance. We should look at new opportunities for connecting our policy focuses in this area in a manner that becomes mutually beneficial for both of us. We are now looking at close engagement between our two governments, and that we look forward to working together to advance our people-centric cooperation in all domains, and that we will work with in a positive, constructive and forward-looking manner. অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান সহ 2 কমিশনার পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 15 মাসের মাথায় এই স্বাধীন সংস্থার পুরো কমিশন মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন। তবে বিশেষ কোনো কারণ বা চাপে নয়, বরং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান দুদক চেয়ারম্যান। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে যান চেয়ারম্যান ও কমিশনাররা। এরপর সেখান থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ফিরে আসেন তারা। নিজ কার্যালয়ে প্রায় আধা ঘন্টা অবস্থানের পর বিকেল 3:30টায় গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি। এই সময়টা আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি অংশটুকু আমরা পুরো করেছি এবং নতুন নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। এ সময় পদত্যাগের জন্য কোনো চাপ ছিল কিনা সাংবাদিকদের
এমন প্রশ্নের জবাব নাকচ করেন তিনি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের প্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নেয় সদ্য বিদায়ী এই কমিশন। মাত্র 15 মাসের ব্যবধানে সমাপ্তি ঘটল আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায় প্রতিপাদ্যে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী কবিতা পাঠের আসর বসেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ বিকেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন নারী অধিকার কর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। কবিতায় তারা তুলে ধরেন সমাজে নারীর প্রতি নানা সহিংসতার চিত্র, পাশাপাশি নারী জাগরণে উজ্জীবিত পংক্তিমালাও ধ্বনিত হয় আবৃত্তি শিল্পীদের কণ্ঠে। অন্তপুরের সেই আফসোস নিয়েই পুরোটা জীবন কেটে যায়। ক্রিকেট সম্মান ফেরত না পেলে আর ক্রিকেটে ফিরবেন না এনামুল হক বিজয়। গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। গত বিপিএলে নিলামের আগে ফিক্সিংয়ে সন্দেহভাজন রেড ফ্ল্যাগ খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানায় পিসিবি। এরপরেই তালিকা থেকে বাদ পড়েন এনামুল হক বিজয় সহ আরও কয়েকজন ক্রিকেটার। আমি কিছু করি নাই, করলে আবার আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনো বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, কিছু করে নাই। আদার দিন এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না।